সকাল হতে না হতে গর্ভবতী বউটিকে বেধড়ক পেটাচ্ছে ইসমাইল। 6 মাসের পোয়াতি বউ, যার কিনা আদর যত্নে সাবধানে থাকার কথা। বর বলেছিল বড় সকালে ভাত দিতে। অসুস্থ টিংটিঙে শরীরটাকে টেনে নিয়ে 6টায় উঠেও শেষ রক্ষা হলো না মেয়েটার। রান্নাটা কোনো মতে শেষ করে উঠলেও তাতে পতির মন বলল না। আশেপাশের প্রতিবেশী মহিলারা আঙ্গিনার পাশে কান পেতে শুনছে শুধু। কারো কারো কোমল মনে আফসোসে বাড়ছে, আবার কারো চোখে বাড়ছে মানবতা বিবর্জিত আনন্দ। ঘরের বউকে এভাবেই পেটাতে হয়, নইলে উচ্ছিন্ন যাবে দুদিনে। এগিয়ে এসে রুখে দাঁড়ানো বা বউটিকে পিশাচের হাত থেকে বাঁচানোর ইচ্ছে কারো মনের মধ্যে এলেও সেটা কার্যে পরিণত না করে আবার নিজেদের কাজে চলে গেল সকলে। ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর তাগিদ নেই কারোই। স্বামী শাশুড়ির হাতে নির্যাতিত হওয়া যেন এক অখণ্ডিত নিয়ম আর লোকাচার। হুঁসনেয়ারা সড়া গলায় গালাগালি দিচ্ছে ছেলের বউকে। অনতি দূরে বিধ টলমল চোখে দাঁড়িয়ে মৃদু কাঁপছে 4 বছরের বাচ্চা ছেলে রমিম। এইসব দেখে তার নিত্যদিনের অভ্যাস। একবার কন্দনরত মায়ের দিকে তো আরেকবার রুদ্রমূর্তিধারী ও ফ্রিতার দিকে দৃষ্টি করছে তার। দাদির দিকে তাকাতেও ভুলল না। মায়ের আহাজারিতার ছোট্ট বুকে দাগ কেটে গেলেও কাউকে কিছু বলার ক্ষমতা নেই, আর না আছে গলা ফাটিয়ে কাঁদবার জো। ফুপিয়ে ফুপিয়ে ফুলছে সে। দাদি যদি কাঁদতে দেখে তবে এই সকালে মার একটাও মাটিতে পড়বে না। সাপের 5 পা দেখেছ? গতিদারের বেটি হয়েছে, বেলা না হলে তার ঘুম ভাঙে না। বাপের বয়ডর নাই পরাণে, স্বামীর কথা গায়ে মাখে না। যে বউ শাশুড়ির কথা শুনবো না, দোজকে যাবি রে দোজকে। সোনার টুকরা পোলা আমার, তোরে থাম দেস না। আমি তো হইলাম বাড়ির বান্দি। ও আব্বা, ভালো করে দে কয়ান। খালি কামে ফাঁকি দিয়ে গত বাঁচানো দান্দা। মিথ্যুকের গড়ের মিথ্যুক, প্রত্যেক দিন খালি ভালো ঠাহে না। খা মাইর খা। ফুডি মাছের লাহান ফেটটা গাইলা দে। গড়ে খাওন নাই বছর বছর চাও বিয়েব। অসহায় বউটা চেঁচামেচি বন্ধ হলো শেষে। মাটিতে লুটিয়ে যেতে ইসমাইল তার হাত থামায়। নির্যাতিতার উস্কো খুস্কো দ্বিগুল কেশ এলোমেলো হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পীড়িত মুখমণ্ডল ডাকা পড়ে তাতে। হালকা ফুলে ওঠে পেটটা তখনও ওঠানামা করে ধীরলয়ে। কেউ আসে না তার চেতনা ফেরাতে। উৎকণ্ঠা নিয়ে ডাকে না কেউ দরদ ভরা কণ্ঠে। ইসমাইল হাতে থাকা আধভাঙা চম্পল ডালখানা সজোরে ছুঁড়ে ফেলে উঠানে। সদ্য ছেঁড়া ছটিখানা কুড়িয়ে পায়ে গলিয়ে নেয়। প্রথমে উঠেছিল মেয়েটির গায়ে। হাঁপিয়ে গেছে সেই ইসমাইল। মা হুসনেয়ারার মুখ তখনও বন্ধ হয়নি। ইসমাইল খেকিয়ে ওঠে মায়ের দিকে তাকিয়ে। সেদিন বুক বরাবর ছেলের পায়ের লাথির কথা মনে পড়তে কিছুটা দমে গিয়ে গজর গজর করতে করতে বৃদ্ধের স্থান ত্যাগ করে। যাওয়ার সময় নাতির হাত ধরে টানতে টানতে নিয়েও যায় সাথে করে। সংসারে তার সুখ নেই। একমাত্র ছেলে, সেও হয়েছে অমানুষ। আর যে বউটা এনেছে পছন্দ করে, সেটাও জাতের পদের না, এমনটাই ধারণা হুসনেয়ারার। বেলা বাড়তে বকেসে সূর্যটা সতেজে একটু একটু করে পূর্ব দিক থেকে সরে গিয়ে ঠিক মাথার উপরে চড়া হয়েছে। ভীষণ ধাবান হলে যেন একটু একটু করে হুঁশ ফিরছে এলোমেলো হয়ে মুমূর্ষু অবস্থায় পড়ে থাকা রমণীর। হাতে পায়ের গিটে গিটে অসহনীয় ব্যথা। মাথায় কয়েক মণ ওজনের কিছু একটা চেপে থাকার অনুভূতি। তলপেটের অভ্যন্তরে চিনচিনে ব্যথাটা অনুভব হতেই মস্তিষ্ক সজাগ হলো তার। মনের মধ্যে সর্বহারা বেদনার প্রচণ্ড ভয়। আনায়াসে ডান হাতটা নিয়ে ফেলল পেটের উপর। বা হাতটা মাটির বুকেই পড়ে রইল। শুষ্ক চোখ আবারও আর্দ্র হতে থাকে। কণ্ঠে কাঠ ফাটা তৃষ্ণা। কিন্তু উঠে বসবার জো তার নেই। তিল পরিমাণ শক্তি অবশিষ্ট নেই দেহে। পুনরায় অর্ধ নিমিলিত চক্ষুদ্বয়ের পাতা নিজেই আঁকড়ে ধরে। যখন রক্তিম কৃষ্ণচূড়া উদয়মান সূর্যের ডগমালে লালে নিজেকে শাখা প্রশাখা রাঙিয়ে তুলত, সক্রিয় রঙের ডালিয়ারও গাঢ় লালিমায় রাঙিয়ে নিতে সপ্রভাতিত হতো, তখনই চতুর্দশী কন্যাটি দুহাতের পাতায় চোখ ডলে পুকুর ঘাটে পেতে রাখা খেজুর গাছের গড়িতে বসে নগ্ন ফর্সা পায়ের পাতা কাকচক্ষুর মতো পুষ্করণীর স্বচ্ছ জলে ডুবিয়ে আপন মনে কথা বলতো। কুসু চিংড়ি আর চেলা মাছ যখন অমৃতর সাথে পায়ের পাতায় চুমুনে ব্যস্ত, চঞ্চল কিশোরী তখন ক্ষিপ্ত হস্তে সেই মাছগুলোকে মুষ্টিবদ্ধ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যেত। কিছুক্ষণ চলতো লড়াই। অবশেষে জড়িয়ে হতো মেয়েটি। বদ্ধ মুঠিতে কয়েকটি চেলা চিংড়ি ছটপটানি। ফোলা ফোলা চোখে মুখে এক অমোঘ প্রাপ্তি। চঞ্চল চোখ দুটোতে বিজয়ের হাসি। আজলা পরে ঠান্ডা জলে চাপড়া দিত চোখে মুখে। ভিজে যেত কানের পাশে। কপালের উপর পড়ে থাকা বাচ্চা কেশগুচ্ছ, তাতে যেন কিশোরী হয়ে উঠত আরও প্রাণবন্ত, আকর্ষণীয়। একটু দূরে আমডালে বসে থাকা মাছরাঙা পাখিটি যখন চৌ মেরে নিত নিজের আহার, মেয়েটিক চোখ রাঙানি দিয়ে শব্দ করিয়ে উড়িয়ে দিত পাখিটিকে। এ যেন তার নিজের রাজ্য।
এখানে কারো স্বেচ্ছাচারিতা চলবে না। নিরীহ মাছগুলোকে ধরে ওই বোতা ঠোঁটে পিষে মারার যন্ত্রণা যেন মেয়েটি নিজে উপলব্ধি করতে পারত। গপলার ভাসে দু চারখানি কচুরিপানা বেসে আসতো দক্ষিণা বাতাসে। দল ছেড়েও তাদের মনে দুঃখ নেই, দুটোতে ফুল ফুটেছে। মন খারাপ খানিকটা উড়ে যেত কিশোরীর। ডান হাতে আজলা পরে চোখে ছিটিয়ে দিতে নেচে উঠত কচুরিপানা। গোসলের সময় শুয়ে দেখবে বলে মনস্থির করত কিশোরী। মায়ের কর্কশ কণ্ঠ ঝংকারে মুখে আদার নামত। অনিচ্ছা সত্ত্বেও নিজের রাজ্যপট পেলে বা হাতে তালুতে ছাইয়ের মাজন নিয়ে ডান হাতে তর্জনী দিয়ে চকচকে সাদা দাঁতগুলো যেন আরও চকচকে করে তোলার প্রয়াসে ঘষাঘষি করত। আবারও সে পুকুর পাড়ে ফিরে যেতে হতো, তবে সেখানে রাজ্য মেলে বসার উপায় নেই। কেননা পিতা গিয়েছেন ক্ষেতের কাজে, সেখানে তার সকালে নাস্তা নিয়ে যেতে হবে। বাড়িতে ফিরে ছুটতে হবে বিদ্যালয়ে। পড়াশোনায় ভীষণ ভালো, শতভাগ উপস্থিতি তার হাজিরা খাতায়। কামাই করলে বছর শেষে পুরস্কারটা সে পাবে না। মুখ ধুয়ে পুকুর থেকে ফেরার পথে গোসর বললে তুলে নিত ফাঁকা ফাঁকা খয়েরি রঙের বসি ফুলগুলো। তখনই না তুললে পরে আর পেত না, অন্য কেউ নিয়ে যেত। দু একটা কাঁচার খোসা তো লাগতই। অসাবধানতাবশত কখনো কখনো বইসি কাটা গেঁথে যেত গভীরভাবে। সে কি যে যন্ত্রণা! আহ করে তন্ত্রার মাঝে কুকিয়ে ওঠে মুমূর্ষ মেয়েটি। ডান হাতের কবজিটা কে যেন খুবলে নিয়ে যাচ্ছে। যন্ত্রণা বিকৃত মুখে চোখ মেলবার আগেই চুলের গোড়ায় টান পড়ে। বিশ্রী একটা গালি ভেসে আসে কানে। বয়ে ছিটিয়ে যায় সে। একটা লম্বা ছড়া পুরুষ মনের সম্পূর্ণ দেহের বর তার হাতের উপর। এতক্ষণে হয়তো থেতলে গিয়েছে। ওহ মাগো, সাইরা দেন, ব্যথা পাইতেছি বলে টুকরে কেঁদে ওঠে রমণী। সে কান্নায় ফাঁসানের মন গলে না, বরং আরও রুক্ষ হয়। বান্দির ঘরের বান্দি, বাপ মাইরা শুয়ে আসস, খাউন বাইরাতে কইতাছি, না হইলে আবার দিমু। ব্যথায় জর্জরিত শরীরখানা টেনে নিয়ে কাতরাতে কাতরাতে উঠে দাঁড়ালো মেয়েটি। পিছনের টিনের বেড়ায় ঠেস দিয়ে শরীরে তাল সামলাতে ব্যস্ত সে। স্বামী নামক অমানুষটি ততক্ষণে সরে গিয়েছে নিজের নোংরা মুখের অশ্লীল গালি দিতে দিতে। দুই বোন দুই ভাইয়ের মধ্যে সবার বড় খুশবু। নামটার মতোই সুন্দর মেয়েটি। চলনে বলনে যেন সুবাস ছড়ায়। শান্ত প্রকৃতির মেয়েটি কখনো কারো মুখের উপর কথা বলতো না। অকারণে কেউ কটু কথা বললেও সে হাসি মুখে সরে আসতো। ভাই বোনদের সাথে কখনো কোনো বিষয় নিয়ে বিবাদ তার হতে দেখেনি কেউ কখনো। একান্ত বাধ্য মেয়ে সে জন্মলগ্ন থেকেই। পিতামাতার প্রথম সন্তান হওয়ার সুবাদে কাজকর্ম আতর আহ্লাদ সব কিছুই যেন ওর ভাগেই বেশি জড়ত। আদর তো ঠিকই ছিল, কিন্তু দায়িত্ব পালনের বেলায় খুশবুর মধ্যে মাঝে মাঝে অসন্তুষ্ট এবং বিরক্তির উদ্রেক হতো। যেবার নিউ টেনে উঠল, সেবার খুশবুর মধ্যে নতুন এক অনুভূতির জন্ম হলো। মা বাবা ভাই বোন ছাড়াও যে আরও বিশেষ কারো প্রতি বিশেষ কোনো বিষয় থাকতে পারে, তা মর্মে উপলব্ধি করল খুশবু। প্রেম ভালোবাসা আর অজানা এক ভালো লাগার নতুন অধ্যায় জোড়ালো শৈশবের শেষান্তে। বয়সটাই যে অমন ছিল, কিন্তু অসময়ের আবেগ কি সবসময় ফলপ্রসূ হয়? প্রতিবেশী রিম্পা ভাবির একমাত্র ভাই পড়াশোনা করত নিকটবর্তী শহরের কোনো এক ইউনিভার্সিটিতে, অনার্স থার্ড ইয়ারে। দেখতে শুনতে আহামরি সুন্দর না হলেও শহরে স্মার্ট বাবা সুন্দর বাচনভঙ্গি যে কাউকে আকর্ষণ করতে অতি অল্প সময়ে। গ্রীষ্মের দাবদাহ শহরে টিকতে না পেরে গিয়েছিল বাড়িতে। সেখান থেকে নববিবাহিত বোনের শ্বশুর বাড়ি। দিনটি ছিল শুক্রবার। বিদ্যালয় ছুটি থাকায় বান্ধবীরা মিলে আম ভর্তা খাওয়ার জোগাড় করছিল পুকুর পাড়ের গাছের ছায়ায়। শীতল বাতাসের সান্নিধ্য লাভের আশায় শহরের ছেলেটি এগিয়ে এলো সেখানে। আয়শা নামের মেয়েটি উচ্ছল গলায় ডাকলো, আনিস ভাই, এইখানে আসেন, আমের ভর্তা বানাই, খাইয়া যান। লম্বা পায়ে জড়তা ছাড়াই এগিয়ে আসে আনিস। পরনে লুঙ্গি, গলায় ঝুলিয়ে রাখা গামছা। এতেই যেন পাজি মেয়েগুলো খুব সৌন্দর্য খুঁজে পেল। অনেকক্ষণ ধরে আম খেতে খেতে এবং বাকপটুতার কারণে আনিস সহজেই মিশে গেল মেয়েগুলোর সাথে। এদের সকলের মধ্যে একমাত্র খুশবুই ছিল নীরব দর্শক এবং শ্রোতা। মাথার ওনাটা এক ফাঁকে একটু টেনে নিল। সবার সাথে হাসি খুশি গল্প চললেও আনিসের চোখের ডোরা চাউনি নিবদ্ধ ছিল খুশবুতেই। কাঁচা সোনা রং গায়ের, গোলগাল নিটল নিখুঁত মুখশ্রীর মেয়েটি মুগ্ধ হয়ে তেষট্ট আনিসকে। সেটা উপস্থিত মেয়েগুলো ঠিকই লক্ষ্য করে, মুখ টেপাটেপি করে হাসছিল। এই নিয়ে পরে যে কত শতবার বান্ধবীদের সাথে খুশবুর বচসা করতে হয়েছে তার হিসাব নেই। হয়েছে মান অভিমান, মুখ দেখা দেখি বন্ধ, কিন্তু তাই বা কতক্ষণ? বন্ধুত্ব তো এমনই। সেবার 10-12 দিন থেকে ফিরে গিয়েছিল আনিস। কটা দিন মাতিয়ে রেখেছিল ছেলে মেয়েগুলোকে। লুডো, গাঙ্গুলি, গোল্লাছুটের মধ্যমণি আনিস। খুশবুর ছোট ভাই কামাল ততদিন আনিসের অন্ধভক্ত হয়ে গেছে। তার মুখে লেগেই থাকতো, আনিস ভাইয়া এই করেছে সেই করেছে, এটা দিয়েছে ওটা দিয়েছে।
এরপরে সপ্তাহে সপ্তাহে আনিসে যাতায়াত বাড়ে বোনের বাড়িতে। স্কুলে যাওয়া আসার পথে দেখা হতো আনিসের সাথে। হুদাই এসে দাঁড়িয়ে থাকতো বুড়ো বটতলার কাছে। খুশবু তো অসহায় লাগতো নিজেকে। বান্ধবীরা খেপাতো লাইলি বলে, অস্বস্তি হতো। তার সাথে কোথাও একটা অজানা আকর্ষণও। আনিসের নাম বন্ধু মহলে হয়ে গেল মস্তু। আনিস ভাই থেকে সবাই ডাকতো মস্তু ভাই বলে। সে সম্বোধনে পুলকিত আনিস হাটবার মেয়েদের জন্যই ডাল পুট কিনে নিয়ে আসতো। খুশবু তো ছুঁয়েও দেখতো না। সেটা নিয়েও কম টিটকারি সরেনি। ফুলের মধুর টানেই হোক বা সৌন্দর্যের কারণে ব্রহ্ম যেন অনুভব করে লোহা যেমন চুম্বককে টানে, নদীর পানি যেন সাদকে অনুভব করে, তেমনি কিশোরী খুশবু যৌবনের অপেক্ষা করলো না। মনে মনে আকৃষ্ট পড়ল শহরে থেকে আসা সেই আগন্তুকের প্রতি। এভাবে চলল কয়েক মাস। তারপর একদিন যন্ত্রণার নীল দুর্বল শরীরটা এলিয়ে বারান্দায় খুশির সাথে বন্ধ চোখের কার্নিশে শ্রাবণ খুশবুর মনে পড়ে সেদিনের সেই কথাটা। মস্ত বড় চারটা তখনও সেও আলোয় ধরণী বাসিয়ে তুলছে। ঝকঝকে উঠানে মাদুর পেতে চন্দ্রবিলাসের মতো খুশবু। কামালের সাথে আনিস এলো সেথায়। গুটিয়ে বসলো খুশবু। কারো বলার অপেক্ষায় না থেকে দূরত্ব রেখে আনিস বসে পড়ে পাটিতে। কামাল তখন পানি খেতে ঘরে গিয়েছে। সংকোচ লজ্জায় আড়ষ্ট খুশবু তড়াক করে উঠে দাঁড়াতে মনক্ষুণ্ণ হলো আনিসের। সেও উঠে দাঁড়ার সাথে সাথে গলা খাকড়ি দিয়ে নির্মকণ্ঠে বলে, কাল ঈদ, তোমার জন্য 2টা মেহেদি এনেছি, ময়নার কাছ থেকে নিয়ে আসো, সুন্দর করে আঁকিপুকি করবা। খুশবু উত্তর দেয় না। শরীরটা তার শূন্য শূন্য লাগে। মৃদু হেসে আর একটু এগিয়ে এসে দাঁড়ায় আনিস। গঞ্জের হাটে অপেরা আসছে, কালকে তোমার সৈদে নিয়ে যাব অপেরা দেখতে, তুমিও সাথে যাবা? যাবা তো? কেন? আমি যাবো কেন? তারা আপনার কুটুম, আমি কেডা? মৃদুস্বরে থেমে থেমে বলে যায় খুশবু। আনিস তাতে খানিকটা দমে গেলেও অপ্রবিত হয় না। আবেগী গলায় বলে, তুমি বুঝো না তুমি আমার কে? না, বুঝি না। মিয়ে যায় আনিস। সত্যি বুঝো না? গ্রামে ছেড়েই আমরা, বুঝি কম, খাই বেশি। কথাটি বলে আর দাঁড়ায়নি খুশবু। হাসির ফোয়ারা তুলে ছুটে যায় ঘরের পানে। সামনে কিছু শব্দ হতেই চোখ মেলে তাকাই খুশবু। পায়ে এসে লাগলো কিছু একটা। রান্নাঘর থেকে ভাতের হাঁড়ি ছুঁড়ে মেরেছে হুসনিয়ারা। হাবাইত্যা ঘরের হাবাইত্যা, শাউরিরে খাওন দেস না, আল্লাহ সইব না ভাবছস? না খাইয়া পরান যাইব তোর, আল্লাহর গজব পড়ব। সব খাইয়া থইছস? যা, 2টো চাল ছিল সকালে ফুটিয়েছে খুশবু। ইসমাইল খেয়ে নিয়েছে সবটা, বাচ্চাটার জন্য 2টো রাখেনি। রমিম এসে মায়ের পাশ ঘেঁষে বসে ছলছল চোখে ছেলের দিকে তাকালো খুশবু। অমন সুন্দর মায়া মায়া মুখটা চুপসে আছে। ছেলেকে বুকে টেনে নিতেই বলে উঠল, আম্মা খিদা লাগছে, বাদ দিবা কয়টা? বুকের ভিতর দমড়ে মুচড়ে উঠল খুশবুর। এত বেলায় একটা দানাও পড়েনি কলিজাটার পেটে। টলমলো পায়ে উঠে দাঁড়ায়। ছেলেকে নিয়ে এগিয়ে যায় শোবার ঘরে। টিনের কৌটায় কিছু মুঠি যদি পাওয়া যায়। গরিব পিতার সন্তান হলেও কখনো খাওয়া পড়ায় কষ্ট পায়নি খুশবু। পরিমাণে অল্প খাওয়ার জন্য মা অসন্তুষ্ট প্রকাশ করত 3 বেলা। সেই খুশবুর আজ কত বেলা অভুক্ত কাটিয়েও খাওয়ার খোটা শুনে। আনিসের সাথে প্রেমটা সেভাবে হয়ে ওঠেনি খুশবুর। তার আগেই পাড়ার মধ্যে তিল থেকে তাল রটিয়ে যায় সবটা। আনিসের বোন দুলাভাই যা না হয় তাই বলে অপমান করে খুশবুর বাবা মাকে। সে রাগে আদরের মেয়েকে মাসের মধ্যে বিয়ে দিয়ে দেন তারা। ঢাকায় চাকরি করে ইসমাইল বাবা মায়ের একমাত্র সন্তান। গ্রামের জমি জেরাত কম নয়। প্রথম যেদিন মহিষগড়টা খুশবুকে দেখতে নিয়ে যায় ইসমাইলকে, সেদিন সাহেবের চেয়ে কম লাগছিল না তাকে। দেখতে শুনতে ভালোই, চাকরি করে, গেরস্ত বাড়ির ছেলে, খারাপ কি? এক টুকরো জমি বন্ধক রেখে মেয়েকে বিয়ে দিয়ে দেন খুশবুর পিতামাতা। জামাইকে দেখে মনে হয় গর্ব করেন, আনিসের চেয়ে ভালো হবে। খুশবুর বিবাহের আগে শেষবার যখন আনিস চলে গিয়েছিল, তখন অনেক কষ্টে সুযোগ বুঝে দেখা করছিল খুশবুর সাথে। প্রথমবারের মতো আঁকড়ে ধরেছিল প্রেয়সীর কোমল 2টো হাত। খুশবু কেঁপে উঠেছিল। সিক্ত গলায় বলেছিল আনিস, আমারে কথা দাও, যাই হয়ে যাক অপেক্ষা করবা, আমি ফিরবো। আর তো মাত্র কয়েকটা মাস, ফাইনাল পরীক্ষা হয়ে গেলেই তোমাকে নিয়ে যাব, বলো থাকবা? মানুষটির চোখে গভীর মায়া, অস্থির ছটপটানি স্পষ্ট। ভিতরটা দুলে উঠছিল খুশবুর। কি বলা উচিত তার বোধগম্য হলো না। ভিতরে ভিতরে সেও ভেঙে যাচ্ছে। পিতামাতার অপমানের কথা মনে পড়তে খুশবু হাত 2টো ছাড়িয়ে নিয়ে বলছিল, ভালো তো আপনিই বাসেন, আমি না। তারপরও আপনার সকলে যেভাবে অপমান করলো আমার আব্বারে, এটা কি ঠিক হইল? নিজেও কি কম কথা শুনছি? আপনি যান, আর আইসেন না, ভুলে যাইয়েন সব। হতবাক হয়ে খানিকক্ষণ তাকিয়ে থেকে চলে যায় আনিস। যাওয়ার আগে বলে যায়, হ্যাঁ আমিও তো ভালোবাসি বলেছি, তুমি তো বলেনই, কিন্তু তোমার চোখের বাসা লুকাতে পারবা? পারবা না। আমি আসবো, তোমার টানে আমাকে আসতেই হবে, তুমি কি করবা ভেবে দেখো।
মানুষটা বেজার চোখ দেখে খুশবু কিন্তু আনিস যাওয়ার বেলায় পিছু ফিরলে দেখতে পেত কি বেয়াদব না ভয় মুচড়ে পড়ে আঁকিতে প্লাবন বইছে তার কাঞ্চা সোনা গায়ের কন্যায়। কিছুদিন পরে বিবাহ হয়ে যায় খুশবু। সে মাধ্যমিক পরীক্ষাটা দিতে চেয়েছিল। এখনই বিয়ে করবা চাই না, আমি পড়তে চাই আপা, আমারে তোমরা পর কইরা দিও না। অতটুকু বয়সে কি বলেই বা বোঝাবে বাবা মাকে। বাবা মা বুঝে যায় বিষয়টি, তাদের মেয়ের মধ্যে যে অন্য টান সেটা বুঝে আত্মহত্যার ভয় দেখানো হয় খুশবুকে। বিয়ের পর শুরু হয় সহজ সরল খুশবুর অন্য জীবন। মনের ভিতরে কারো বিরহ জ্বালা নিয়ে অন্যজনের বুকের নিচে পিষ্ট হতে হয়। সুন্দরী বউয়ের মনের চেয়ে শরীরটাই বেশি টানে ইসমাইলকে। প্রাপ্তির গড়া পূর্ণ করে যখন পরম তৃপ্তিতে স্বস্তি নিয়ে ঘুমিয়ে পড়ে খুশবু, তখন চোখের জলে বালিশ ভিজায়। স্বামীকে ঠকিয়ে মনের মধ্যে পরপুরুষের বসত রেখে যে জাহান্নামী হতে চায় না। কেটে যায় কয়েকটা মাস। খুশবু মন থেকে মানতে শুরু করে ইসমাইলকে, কিন্তু জীবনে আসছে এক অজানা নতুন জ্বর। বাপের বাড়ি থেকে কয়েক হাজার টাকা এনে দিতে বলে খুশবুকে। কাঁচা সোনা গায়ে কালশিটে দাগ দেখে আঁতকে ওঠে মা বাবা। তাদের সোনার মেয়ের একই পরিণতি। ভিটাপাটি লাগোয়া যে কয়েক শতক জমিতে সবজি চাষ করে সংসার আয় হতো, সেটাই বাধা রেখে টাকা দেয় ইসমাইলকে। গভীর রাতে নেশার করে বেদম প্রহার করে শয্যাশায়ী দেয় খুশবুকে। দিনের দিন তো মতোই কেটে যায়। ইসমাইলের ভালো মানুষই পর্দাটাও আস্তে আস্তে সরতে থাকে। পরকীয়া নেশা সবটাই ছিল ইসমাইলের মধ্যে। জমি বন্ধক রেখে টাকা দাঁড় করে এককাল ফুটানি মেরেছে সে। অবাধ্য বকে যাওয়া ছেলেকে একটু একটু হলেও ঘরে ফেরানোর জন্য সুন্দরী মেয়ে দেখে বিয়ে করিয়েছিলেন হোসনে আরা। তার উপর গর্বে সন্তান আসতে চেহারায় ভাঙন ধরে খুশবুর। আর তখনই বেরিয়ে আসে ইসমাইলের আসল চেহারা। ঢাকাতে নাকি ওর আরেকটা বউ আছে, সে খবরটাও বাতাসে ছড়ায় তখন। বন্ধুদের সাথে মেয়ে এনে রাত ফুর্তি করে। আদরের কন্যার এমন করুণ পরিণতি দেখে দিশেহারা হয়ে যায় খুশবুর মা বাবা। ভেঙে ছুড়ে যান তারা। রাগের বশবর্তী হয়ে নিজ হাতেই মেয়েকে পানিতে ভাসিয়ে দেওয়ার দায়ে এক দুশ্চিন্তায় একদিন হার্ট অ্যাটাক করে মারা যায় খুশবুর বাবা। ফিতার ছায়াটিও উঠে যায় মাথার উপর থেকে। এত কিছুর মধ্যেও একজন মানুষের সজল চোখের করুণ ছবিটি মাঝে মধ্যে উকি দেয় খুশবুর আহত অন্তরে। পিতার মৃত্যুতে ও বাড়িতে গিয়ে অনেকদিন পর দেখা হয়েছিল মানুষটির সাথে। সে আগের জৌলুস নেই চেহারায়, কেমন যেন মুষড়ে গেছে আনিস। ফিরে আসার আগে খুশবুর অত্যন্ত নিকটে এসে নিজের মতো করে বলছিল খুশবুকে, ভালো লাগতো যদি ভালো থাকতে। আমার সাধনার খুশবুকে এমন দুইয়ে দিচ্ছ, এটা ঠিক না। আমি মানতে পারছি না। আমি অপেক্ষায় আছি, অপেক্ষায় থাকবো। যদি তুমি 100 সন্তানের মা হয়ে থুরথুরে বুড়ি হয়ে যাও, তাও অপেক্ষা চলবে। বড্ড করুণ শোনায় সে কথাগুলো। সদ্য ফিরতোহারা খুশবু ততদিনে পরিস্থিতি সামলাতে শিখে গেছে। আনিস ভাই, মিথ্যে আশায় বুক বাইতে নিজেরা কষ্ট দিবেন না, তাতে আমার কষ্টের পরিমাণটা বাড়বো, বই কমবে না। সমস্যা নাই, সইয়ে যাইব। অনেক দিন পর বাপের বাড়িতে যায় না খুশবু। ওই পরটা অনেক ভীষণ টানে, কিন্তু যেতে দেয় না। ভাই বোনেরা খবর নিতে এলে মা ছেলে মিলে গালাগাজ করে, তারাও এখন আসে না। তার উপর খুশবু ছোট বোনটার দিকেও বাজে নজরে তাকায় ইসমাইল। 13 বছর বয়সে মেয়েটাকে দেখলো না থেকে তার পশুত্ব জেগে ওঠে। তাই তো বোনকে নিষেধ করেছে এদিকে যেন বলেও না আসে। খুশবু এখন শুধু এক নারী শরীর, এক সন্তানের মুখ সে বেঁচে আছে। মানুষ নামের অমানুষের আরেকটা বাচ্চা আসতে চলেছে। পিছুটান বাড়ছে বেঁচে থাকার লড়াই। তুমুল প্রশ্নে প্লাবিত ধরনী। মায়ের বুকে গুটি সুটি মেরে শুয়ে আছে রামিম। ছোট্ট করে দরজার পাল্লা দুটো খুলে গেল শব্দ হয়ে। নেশা করে ডুলতে ডুলতে বেজা শরীরে ঘরে ঢুকলো স্বামী নামক তাণ্ডবটি। এসে টান দিয়ে নিচে নামিয়ে ফেলে খুশবুকে। কিছু বুঝে ওঠার আগেই এমন ঘটনা। ভীষণ ব্যথা পায় কোমরে, দম যেন আটকে থাকে। চোখ উল্টে আসতে ওর কাপড় খুলতে উদ্যত হয় ইসমাইল। ততক্ষণে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হয় খুশবুর। সাইডা দেন, শরীরে ভীষণ ব্যথা আজকা, সারেন কইতাছি। হালকা ধাক্কাতে উল্টে পড়ে ইসমাইল। নেশায় অবশ হয় প্রায় সে। উঠে এসে পুনরায় চেপে ধরে খুশবুকে। খুশবু কেঁদে উঠল, একটু তো রহম করেন, বাচ্চাটারা বাঁচতে দেন, ও মইরা যাইব। এমন নির্দয় হইয়েন না, আল্লাহর দোহাই লাগে। ইসমাইলের ক্রোধ বাড়ে, দস্তাদস্তি চলে দুজনার। হুঁশ ফিরল ইসমাইলের। ধাক্কা দিয়ে খুশবুকে ফেলে দিয়ে ঘুমন্ত রমিমের পা ধরে উঁচু করে। ঘুমের মধ্যে এমন আচানক ব্যবহারে হকচকিয়ে যায়, চিৎকার করে কেঁদে উঠল রমিম। আম্মা, ও আম্মা, আব্বা মানে মাইরা পালাইব, আম্মা। দিশেহারা খুশবু ভয়ে জ্ঞান শূন্য প্রায়। ওই ছোট্ট প্রাণটুকুই তার বেঁচে থাকার, সেও আজ ধ্বংসের মুখে। কি করবে সে? নারী ছেঁড়া দম যদি রক্ষা না করতে পারলো, তবে কিসের মা? আগে এটারে মারব, তারপর তোর প্যাটেরটা। কার লগে শুইয়া বানাইছো সেগুলারে? আমার কথা শুনতে মন চায় না? এইগুলার লাইগেই তো এত ঝামেলা, তাই না? অহনই শেষ করো আমি।
একটা আছাড় দিয়ে এখনই দিতেছি খাড়া। খুশবুর দিক নেই, হুঁশ নেই, দৌড়ে যায় ছেলের দিকে। চিৎকার দিয়ে থেমে যায় রামিম। এক গাদা রক্ত ছুটে এলো খুশবুর মুখের উপর, তারপর আরও। সারা মুখে এক পৈশাচিক প্রেতাত্মার প্রতিচ্ছবি যেন। স্মৃতির পাতায় স্বামীর সাথে কাটানো সামান্য কিছু ভালো সময়ের জলছবি, যা আজও জল করছে মানুষ পটে। ঝড়ের তাণ্ডব কমে গিয়েছে, বেড়েছে বর্ষণের বেগ। দুপাশে হাঁটু অবধি কচিদানে দাঁড়ালো পাতার মধ্য দিয়ে সাবধানে পা পেরিয়ে এগিয়ে চলছে এক মা। বুকের উপর পরম নির্ভরতায় আঁকড়ে আছে শিশু সন্তান। তার এই জঙ্গলে অন্য শিশুটি নিশ্চিন্তে ঘুমিয়ে আছে মায়ের গর্ভে। এই হলো মা জননী। আর একটু এগোতে পারলেই নদীর কাঠ। সে তাই লঞ্চে উঠে পাড়ি দিবে অজানার উদ্দেশ্যে। বুকের মানিকদের বুকে নিয়ে বাঁচবে চেনা জানা সবার চোখের আড়ালে গিয়ে। প্রবাদ আছে, একজন পুরুষ মানুষে খারাপ হতেই পারে, কিন্তু একজন পিতা কখনোই খারাপ হয় না। সেক্ষেত্রে আমি বলবো, একজন পিতা কখনো কখনো খারাপ হতে পারে, কিন্তু একজন মাতা সে তো মাই। তো ভিউয়ার্স, গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।